হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো ও সুস্থ আছো? আজকে আমরা সাক্ষীগণের জেরা বা ক্রস এক্সামিনেশন সম্পর্কে বইয়ে কি বলা হয়েছে দেখে নেই। জেরা করা সাক্ষ্য প্রমাণের খুবই গুরুত্বপূর্ণ অংশ গণ্য করা হয়। 43 DLR AD 25 সাক্ষীগণের জবানবন্দি গ্রহণের পর অপরপক্ষ তাদেরকে জেরা করতে পারে। জেরা করা অপরপক্ষের একটি অধিকার। এই জেরার মাধ্যমে আসল ঘটনা কি সে বিষয়ে সত্য প্রকাশ পেতে পারে এবং সাক্ষী জবানবন্দিতে যা বলেছে তার সবকিছুই জেরায় চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে অসম্মানজনক বা কুৎসাপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। শুধুমাত্র সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য তার চরিত্র বিষয়ে কিছু প্রশ্ন করা যায়। যেমন সাক্ষীকে জিজ্ঞেস করা যেতে পারে যে একটি চুরির মামলায় শাস্তি ভোগ করেছে কিনা, অথবা তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলিত আছে কিনা ইত্যাদি। এছাড়াও প্রাসঙ্গিক নয় বা প্রয়োজনীয় নয় এমন প্রশ্ন করার ক্ষেত্রে বিচারক নিষেধ করতে পারবেন। জবানবন্দির সময় হয়তো সাক্ষী একটি বিষয়ে কোনো কিছুই বলেনি, তারপরেও মামলায় প্রাসঙ্গিক এরকম বিষয়ে তাকে জেরা করা যাবে। যেমন একটি দখল বেদখলের মামলায় সাক্ষী জবানবন্দির সময় অন্যান্য প্রসঙ্গে বক্তব্য রাখে এবং নালিশি জমি চিনে বলে দাবি করে, কিন্তু দখল সম্পর্কে কিছুই বলেনি। জেরাতে ওই সাক্ষীকে নালিশি জমিতে কোন পক্ষ দখলে আছে সে মর্মে জেরা করা যেতে পারে। 52 DLR ACD 145 দ্রষ্টব্য। বাদী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে এক ব্যক্তি মামলা দায়ের করে। বিবাদী পক্ষ PW1 কে জেরার সময় উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি এর সত্যতা চ্যালেঞ্জ করে। তখন বিচারক বাদীকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে বাদী উপস্থিত হয়ে PW2 হিসেবে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করেছেন মর্মে জবানবন্দি করে। বিবাদী পক্ষে তাকে জেরা করতেই চাইলে যেহেতু PW2 পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা ব্যতীত অন্য কোনো বিষয়ে জবানবন্দিতে উল্লেখ করেনি, সেহেতু ওই সাক্ষীকে জেরার অনুমতি দেওয়া হয়নি। বিবাদী পক্ষে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করলে সিদ্ধান্ত দেওয়া হয় যে সাক্ষীর জেরা শুধুমাত্র সাক্ষী জবানবন্দির সময় যা বলেছে সে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, তা ঠিক নয়। সম্পূর্ণ মামলার ঘটনা বা বিষয়বস্তু সম্পর্কেও সাক্ষীকে জেরা করা যাবে। 5 MLR ACD 158 দ্রষ্টব্য। সাক্ষীকে সঠিকভাবে জেরা করার বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যদি কোনো সাক্ষীকে জেরা না করা হয় তবে মামলার অনেক জরুরি বিষয় আদালতের নিকট অজানা বা অস্পষ্ট থেকে যাবে। যদি জেরা করা না হয় তাহলে জবানবন্দিকারী সাক্ষীর বক্তব্যে যা বলা হয়েছে তা অপর পক্ষ স্বীকার করে নিয়েছে বলে গণ্য হবে। এমনকি জেরা করার সময় যদি কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য চ্যালেঞ্জ করে কোনো প্রশ্ন না করা হয় সেক্ষেত্রেও সাক্ষীর জবানবন্দির সংশ্লিষ্ট অংশ স্বীকার করে নেওয়া হয়েছে বলে গণ্য হবে। যেমন একজন সাক্ষী জবানবন্দিতে বলেছে দলিল সম্পাদনের সময় বিক্রেতাকে দলিলে দস্তখত করতে দেখেছে এবং মূল্য লেনদেন করতেও দেখেছে। কিন্তু এ বক্তব্যের ওপর অপরপক্ষে যদি কোনো জেরা করা না হয় তাহলে ধরে নেওয়া হবে যে অপরপক্ষ ওই সাক্ষ্যের দলিল সম্পাদন ও মূল্য লেনদেনের সময় উপস্থিত থাকার দাবি স্বীকার করে নিয়েছে। এ কারণেই জেরা করাটা সাক্ষ্য প্রমাণের খুবই গুরুত্বপূর্ণ অংশ মর্মে অভিমত প্রদান করা হয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্তে মন্তব্য করা হয় যে কোনো মামলায় সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সাক্ষীর জবানবন্দি ও জেরা পাশাপাশি বিবেচনা করতে হবে। 43 DLR AD 25 দ্রষ্টব্য। একটি মামলায় জেরার গুরুত্বপূর্ণ সম্পর্কে হাইকোর্ট বিভাগের মন্তব্য নিম্নরূপ: Cross examination of witnesses is the greatest legal engine for discovery of truth. It is one of the most effective of all means for extracting truth or falsehood. It is both a sword of attack and a shield of defense. 57 DLR ACD 513 দ্রষ্টব্য। জেরার গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের নিম্নরূপ অভিমত উল্লেখযোগ্য: The purpose of cross-examination is to assist the court in bringing the truth to light by disclosing or clarifying matters which witnesses may wish to conceal or confuse from motives or partisanship. জেরার উদ্দেশ্য সম্পর্কে হাইকোর্ট বিভাগের একটি সিদ্ধান্তে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে: The object of cross-examination is twofold: to weaken, qualify, or destroy the case of the opponent
and to establish the party's own case. In fine, the purpose of cross examination is to impeach the veracity, accuracy, credibility, and the general value of the evidence given in the examination in chief. 18 BLD ACD 134 আপিল বিভাগ কর্তৃক 33 বিএলডি এডি 103 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় ক্রস এক্সামিনেশনের 4টি উদ্দেশ্য আছে মর্মে উল্লেখ করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। The paramount object of cross examination is firstly to bring out desirable facts of the case, modifying the examination in chief. Secondly, to impeach the credit of the witnesses. Thirdly, the extraction of the qualifying circumstances of the testimony given by a witness. And fourthly, to halt falsehood in its tract and discover the truth before the court of law. অনেক সময় দেখা যায় যে জেরার সময় অনেক অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করে সাক্ষীকে অপ্রস্তুত বা বিব্রত করা হয় বা অহেতুক দীর্ঘ সময় জেরা করে সাক্ষীকে বিভ্রান্ত করা হয়। এ ধরনের জেরা সম্পর্কে পূর্বে উল্লিখিত 19 DLR SC এর 216 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় প্রদত্ত আরো কিছু মন্তব্য উল্লেখ করা হলো। There is a regrettable practice among class of lawyers to use prolonged cross-examination for the purpose of leading a witness into error after his alertness has been reduced through fatigue and his resistance to suggestion made in the form of leading questions has thereby been reduced. Such a practice is plainly designed for not for the disclosure of truth but for the manipulation of error. বর্তমানে বিবাদী পক্ষের লিখিত জবাব দাখিল করা বাধ্যকর, কিন্তু তারপরে বিবাদী সমন পাওয়ার পর এবং উপস্থিত হওয়ার পর যদি লিখিত জবাব দাখিল না করে তাহলেও শুনানির সময় বাদী পক্ষের সাক্ষীদের আইনগত বিষয়ের উপর জেরা করতে পারবে, যেমন বাদীর মামলা কোনো বিশেষ ধারাবলে বাড়িত, মামলাটি আর্জির বর্ণনা হতেই স্পষ্ট যে উহা তামাদিতেও বাড়িত ইত্যাদি বিষয়ে জেরা করতে পারবে। 39 DLR ACD 39 and 7 BLD ACD 67 দ্রষ্টব্য।